ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে শুভ্র খান ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমরা আরও একটি আরআরবি এনটিপিসি পরীক্ষার সিবিটি 2 এর পিওয়াইকিউ সেট তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, পরীক্ষাটি হয়েছে তোমার 1-3-2021-এ। ঠিক আছে, দেখো, তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা রেলের প্রস্তুতি নিচ্ছ, এনটিপিসি এবং গ্রুপ ডি, আপাতত এই দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তোমরা জানো। এনটিপিসি এবং গ্রুপ ডি যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য একটা ভালো খবর হচ্ছে যে আমাদের একটা স্পেশাল ব্যাচ লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের এক্সপার্ট টিচার দ্বারা তোমাদেরকে পড়ানো হবে। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্ট, জিকে, জিএস, ম্যাথ, ইংলিশ, রিজনিং সব কিছু তোমাদেরকে করানো হবে। এবং প্রত্যেকটা ক্লাস তোমাদের লাইভ হবে। তার সাথে প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড ফর্মে তোমরা পেয়ে যাচ্ছ। এবং প্রতিটি সপ্তাহে টোটাল 18টা করে ক্লাস তোমাদেরকে করানো হবে। ঠিক আছে, 18টা ক্লাস, তার সাথে পিডিএফ, ইবুক বা বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল তো তোমরা পাচ্ছই। প্লাস তোমরা আরো যেটা পাচ্ছ সেটা হচ্ছে 15টা ফুল মক টেস্ট, মানে তোমাদের কমপ্লিট প্রিপারেশন। যারা এতদিন ধরে পরীক্ষা দিয়ে আসছো কিন্তু সফল হতে পারোনি, বা যারা নতুন করে প্রস্তুতি নিচ্ছ, মানে এই বছর হয়তো নতুন প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য কিন্তু এই ব্যাচটা একদম রামবান ব্যাচ হতে চলেছে। ঠিক আছে, ব্রহ্মাস্ত্র বলতে পারো তোমরা। এখানে তোমাদের হুবহু কমন তোমরা জানো, এসকে কোচিং থেকে তোমরা প্রতিবার হুবহু কমন পেয়েছো প্রত্যেক পরীক্ষাতে। ক্লার্কশিপ পরীক্ষাতে তো মানে এমন একটা প্রশ্নও ছিল না যেটা তোমাদেরকে করানো হয়নি। তো এতটুকু তোমাদেরকে বলতে পারি যে তোমরা এই ব্যাচটা যদি নাও, তোমাদের প্রস্তুতি এখন যেমন আছে তার থেকে 80% বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক আছে, 80%। ঠিক আছে, আর পরীক্ষায় কমন তোমরা 80% পাবেই, এটুকুও বলতে পারে। ঠিক আছে, তো এনটিপিসি গ্রুপ ডি নতুন ব্যাচ শুরু হয়েছে, মাত্র 1500 টাকা ব্যাচ ফিস। আর এটা তোমাদের ওয়ান টাইম পেমেন্ট। ঠিক আছে, যে বারবার দিতে হবে তা কিন্তু নয়, একবার পেমেন্ট করবে, 6 মাসের মধ্যে তোমাদেরকে সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে। 6 মাসের মধ্যে, বেশি দিন সময় নেই, 6 মাসের মধ্যে কমপ্লিট করানো হবে, তারপর রিভিশন চলবে তোমাদের। ঠিক আছে, তো যারা নিতে চাইছো তারা এই যে নাম্বারটা দেওয়া রয়েছে, ডিসক্রিপশন বক্সেও নাম্বারটা দেওয়া থাকবে, সেখানে কন্ট্যাক্ট করো, তোমরা সেখান থেকে জয়েন হতে পারো। ঠিক আছে, চলো এরপর আমরা আজকের ক্লাস করব। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে 1938 এবং 39 সালে নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? রাজেন্দ্র প্রসাদ, সর্দার প্যাটেল, বি.আর. আম্বেদকর, সুভাষচন্দ্র বসু। তো দেখো, উত্তরটা আমি বলার আগে তোমরা উত্তরটা নিজেরা করার চেষ্টা করো, সেক্ষেত্রে তোমাদের রিভিশনটা ভালো হবে। কোয়েশ্চেন অ্যান্সার করা মানেই হচ্ছে রিভিশন করা। ঠিক আছে, তোমরা যেটা পড়ছো সেটা তোমরা ঠিকঠাকভাবে পড়ছো কিনা, তোমরা পরীক্ষা ওরিয়েন্টেড পড়ছো কিনা, এটা বোঝার উপায় হচ্ছে এখানে এসে নিজের এই যে প্রশ্নগুলো রয়েছে নিজে উত্তর করা। ঠিক আছে, তো দেখো, প্রশ্নটা খুব সহজ। 1938 এবং 39, এই ডেটটা তোমাদের, সালটা তোমাদেরকে দেখতে হবে প্রথমত। 1938 এবং 1939 সালে ভারতের জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? রাজেন্দ্র প্রসাদ, সর্দার প্যাটেল, বি.আর. আম্বেদকর নাকি সুভাষচন্দ্র বসু? তো দেখো, 1938 এবং 39-এ সুভাষচন্দ্র বসু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি ছিলেন। 1938 সালে তিনি প্রথমবার নির্বাচিত হয়েছিলেন। আচ্ছা, 1938-এর এই অধিবেশনটা কোথায় হয়েছিল? এটা হয়েছিল হরিপুরাতে। আর 1939 এটা হয়েছিল ত্রিপুরী। এই ত্রিপুরীটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে। ঠিক আছে, দেখো, 1939 সালে তিনি ইলেক্টেড হয়েছিলেন ঠিকই, কিন্তু তিনি তার পদ ছেড়ে দিয়েছিলেন, পদত্যাগ দিয়েছিলেন, এবং তারপর তিনি একটা নতুন দল গঠন করেন যেটার নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লক, কারণ এখানে সুভাষচন্দ্র বসুর যে সভাপতি হওয়া সেটা মহাত্মা গান্ধী পছন্দ করছিলেন না। ঠিক আছে, আচ্ছা, এই যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে, জাতীয় কংগ্রেস, ভারতীয় জাতীয় কংগ্রেস, এখান থেকে প্রচুর প্রশ্ন এখনো পরীক্ষায় আসে। ঠিক আছে, যেমন এটা কত সালে স্থাপিত হয়, মানে প্রথম গঠন কবে হয়েছিল, সেটা হচ্ছে 28শে ডিসেম্বর 1885। 1885। কে এটার ফাউন্ডার কে? ঠিক আছে, এটা হচ্ছে এ ও হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম, তিনি এটা
ফাউন্ড করেছিলেন বা গঠন করেছিলেন, ভারতীয় জাতীয় কংগ্রেস। ঠিক আছে, এরপর দেখো এই জাতীয় কংগ্রেসের নিজস্ব একটা নিউজ পেপার ছিল, ঠিক আছে, সংবাদপত্র, তার নাম হচ্ছে কংগ্রেস সন্দেশ। কংগ্রেস সন্দেশ, এই প্রশ্নগুলো আসবে, ঠিক আছে। এরপর দেখো এটার প্রথম অধিবেশন। জাতীয় কংগ্রেসের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, তারা প্রত্যেক বছর একটা করে অধিবেশন করে বিভিন্ন জায়গাতে, যে কোনো জায়গায়, হয়তো কোনোবারে কাশ্মীরে, কোনোবারে কন্যাকুমারীতে, কোনোবারে কলকাতায়, এরকম প্রত্যেক বছর একটা করে অধিবেশন করে এবং সেই অধিবেশনে একজন করে কি থাকে, সভাপতি থাকে, ঠিক আছে। তো প্রথম যে অধিবেশনটা হয়েছিল, ফার্স্ট অধিবেশন, সেটা হয়েছিল তোমার 1885 সালে, ঠিক আছে। এবং এটা হয়েছিল তোমার বম্বেতে। কোন জায়গায় হয়েছিল? বম্বে, ঠিক আছে। প্রথমে হওয়ার কথা ছিল পুনেতে, কিন্তু হয়েছিল বম্বেতে, কারণ পুনেতে প্লেগ রোগ দেখা দিয়েছিল, ঠিক আছে। এবং এখানে সভাপতি ছিলেন ডাব্লিউসি ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আরেকটা আসে, সেটা হচ্ছে এই যে অধিবেশনটা, এখানে কতজন সদস্য পার্টিসিপেট করেছিল? সেটা হচ্ছে 72 জন সদস্য, 72 ডেলিগেটস, ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসবে তোমার, প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? ঠিক আছে, তো প্রথম মুসলিম হচ্ছে 1887 সালে, এটা মাদ্রাসে হয়েছিল, যেটা এখন চেন্নাই নামে পরিচিত। সেখানে কে ছিল? বদরুদ্দিন তৈয়বজি। বদরুদ্দিন তৈয়বজি, ঠিক আছে। আচ্ছা, প্রথম যদি বলা হয় বিদেশি, প্রথম ফরেনার কে ছিল? তাহলে সেটা হচ্ছে 1888 সালে এলাহাবাদ যে অধিবেশনটা হয়েছিল, সেখানে প্রথম বিদেশি হয়েছিল জর্জ উলে, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন আসবে, প্রথম মহিলাকে, ফার্স্ট মহিলা তোমার হয়েছিল 1917 সালে। কোথায় হয়েছিল? কলকাতা। কি নাম? অ্যানি বেসান্ত। তোমরা জানো অ্যানি বেসান্ত ভারতীয় নয়, তার জন্য আর একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, প্রথম ভারতীয় মহিলা, মহিলা সভাপতিকে, প্রথম ভারতীয় মহিলা সভাপতি হচ্ছে সরোজিনী নাইডু। 1925 সালে কানপুর অধিবেশনে তিনি সভাপতি হয়েছিলেন। কি নাম? সরোজিনী নাইডু। এটা ইংরেজিতে লিখলাম কারণ যাতে তোমাদের মনে থাকে, সরোজিনী নাইডু। ভারতের প্রথম মহিলা রাজ্যপালকে? সরোজিনী নাইডু, ঠিক আছে। আচ্ছা, এটা হলো। এরপর হচ্ছে স্বাধীনতার সময়, স্বাধীনতার সময় সভাপতি কে ছিল? তো 1947 সালে আমরা স্বাধীনতা পাই, তো 1946 সালে সভাপতি কে ছিলেন? আচার্য জে বি কৃপলানি, ঠিক আছে। 1946-এ এটা হয়েছিল তোমার মেরঠ, মেরঠে অধিবেশনটা হয়েছিল জে বি কৃপলানি। আর স্বাধীনতার পর 1948, এটা হচ্ছে স্বাধীনতার সময়, আর স্বাধীনতার পর 1948-এ এই অধিবেশনটা হয় জয়পুরে। এইখানে সভাপতি ছিল পট্টভি সীতারামাইয়া, পট্টভি সীতারামাইয়া। এইটা হচ্ছে তোমার ন্যাশনাল কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পরীক্ষাতে তোমরা পাবে, ঠিক আছে। আচ্ছা, যদি বলা হয় বর্তমানে প্রেজেন্ট সভাপতিকে, প্রেজেন্টে যদি বলা হয় সভাপতিকে, সেটা হচ্ছে তোমার মল্লিকার্জুন খাড়গে, ঠিক আছে, মল্লিকার্জুন খাড়গে। এবং আমাদের বর্তমানে জাতীয় কংগ্রেসের লোকসভার অপোজিশন লিডার কে রয়েছে? রাহুল গান্ধী। এবং রাজ্যসভার অপোজিশন লিডার রয়েছে মল্লিকার্জুন খাড়গে, ঠিক আছে। এই পর্যন্ত বুঝতে পেরেছো? তো আমাদের ন্যাশনাল কংগ্রেস সম্বন্ধে এই কয়েকটা পয়েন্ট মিনিমাম আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, সর্দার প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, সর্দার প্যাটেলকে কি বলা হয়? আয়রন ম্যান, লৌহ মানব। আর রাজেন্দ্র প্রসাদ কি? ভারতের
প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক কমিটির প্রধান? বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক কমিটির প্রধান প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, আরবিআই এর গভর্নর নাকি নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন? প্রথমত বলে রাখি তোমাদেরকে যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক কমিটি, এটার ইংরেজিতে নামটা হচ্ছে ট্রেড অ্যান্ড ইকোনমিক রিলেশন কমিটি। কি নাম? ট্রেড অ্যান্ড ইকোনমিক ট্রেড অ্যান্ড ইকোনমিক রিলেশন কমিটি। কারণ অনেকে ইংরেজি টার্মগুলো বেশি মনে রাখে এই কমিটির ক্ষেত্রে। ঠিক আছে, তো এই কমিটির চেয়ারপারসন কে হয়? প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, আরবিআই নাকি নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন? তো উত্তরটা করো তোমরা। দেখো, এই কমিটির যে চেয়ারপারসন সেটা হচ্ছে প্রধানমন্ত্রী। ভারতের যিনি প্রধানমন্ত্রী থাকেন তিনি এই কমিটির চেয়ারপারসন হিসাবে থাকেন। এই কমিটিটির গঠন হয়েছিল তোমার 3 মে 2005, 3 মে 2005। ঠিক আছে, এই কমিটিতে কে কে থাকে? চেয়ারম্যান হচ্ছে প্রাইম মিনিস্টার, তাছাড়া কে থাকে? ফাইন্যান্স মিনিস্টার থাকে, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার থাকে, এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার মানে আমাদের বিদেশ মন্ত্রী, ডেপুটি চেয়ারম্যান অফ নীতি আয়োগ, ঠিক আছে, চেয়ারম্যান ইকোনমিক অ্যাডভাইজারি কাউন্সিল, চেয়ারম্যান ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং কম্পিটিটিভনেস কাউন্সিল, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, প্রিন্সিপাল সেক্রেটারি অফ পিএম। The chairman may invite any other minister officer to any meeting of the committee depending upon the context। মানে কি, চেয়ারম্যান যে কোনো মেম্বারকে, যে কোনো মন্ত্রী বা যে কোনো অফিসারকে ডাকতে পারে সেই কি নিয়ে কমিটিটার বৈঠক হচ্ছে সেটার উপর ভিত্তি করে। ঠিক আছে, আচ্ছা, আমাদের বর্তমানে অর্থমন্ত্রী কে রয়েছে তোমরা আশা করি সকলেই জানো, নির্মলা সীতারামন। আরবিআই এর গভর্নর কে রয়েছে? সঞ্জয় মালহোত্রা। কি নাম? সঞ্জয় মালহোত্রা বর্তমানে আরবিআই এর গভর্নর রয়েছে এবং তিনি আরবিআই এর 26তম গভর্নর। মনে আছে তোমাদেরকে পড়িয়েছিলাম। আর 25তম গভর্নর কে ছিল? শক্তিকান্ত দাস। ঠিক আছে, আচ্ছা, নীতি আয়োগ। নীতি আয়োগ নিয়ে তোমাদের তো তোমরা সবকিছু জানো, আগের অনেক ক্লাসে করিয়েছি। তবে নীতি আয়োগের বর্তমানে ভাইস চেয়ারপারসন রয়েছে কে? শ্রী সুমন বেরি। আর নীতি আয়োগের চেয়ারম্যান কে হয়? সবসময় প্রধানমন্ত্রী চেয়ারম্যান হয়। ঠিক আছে, আচ্ছা, অ্যান্সারের পাশে আমি না এরকম অ্যান্সার লিখে দিই, না তো তোমরা পরবর্তী ক্ষেত্রে বুঝতে অসুবিধা হতো। নেক্সট, ড্যাশতে প্রবর্তিত রাজস্ব ব্যবস্থা রায়তওয়ারি সেটেলমেন্ট নামে পরিচিত। রায়তওয়ারি ব্যবস্থা নামে কোথাকার রাজস্ব ব্যবস্থা বা ট্যাক্স ব্যবস্থা পরিচিত? কেরালা, বঙ্গ মানে আমাদের বেঙ্গল, বোম্বাইয়ের ডেকান নাকি পাঞ্জাব? রায়তওয়ারি ব্যবস্থা কোথায় প্রচলন ছিল? কেরালা, বঙ্গ, বোম্বাই ডেকান নাকি পাঞ্জাব? বলো তোমরা। তো রায়তওয়ারি যে ব্যবস্থা সেটা চালু হয়েছে তোমার কোথায়? বোম্বেতে চালু হয়েছিল। ঠিক আছে, বোম্বে ডেকানে চালু হয়েছিল। এরপর দেখো, এই যে রায়তওয়ারি ব্যবস্থা এটা প্রচলন করেছিল কে? প্রথমত আমাদেরকে জানতে হবে। এটার জন্য দুজন ব্যক্তি খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা চালু হয়েছিল তোমার বোম্বে এবং মাদ্রাজ এই দুটো জায়গাতে। ঠিক আছে, তো একটা হচ্ছে থমাস মুনরো। থমাস মুনরো, আর একটা হচ্ছে চার্লস রেড। এই দুজন মিলে
রায়তবাড়ি সিস্টেমটা চালু করেছিল 1820 সালে। রায়তবাড়ি সিস্টেমটা কি ছিল? ব্রিটিশরা কাদের কাছ থেকে ডাইরেক্ট ট্যাক্স নিচ্ছিল? রায়তের কাছ থেকে। রায়ত কারা? রায়ত হচ্ছে যারা চাষ করে, চাষির কাছ থেকে। তাহলে রায়তবাড়ি সিস্টেমে কি করছিল? চাষির কাছ থেকে সম্পূর্ণরূপে ডিরেক্ট ট্যাক্স নিচ্ছিল কারা? ব্রিটিশ সরকার। এটা হলো রায়তবাড়ি। ঠিক এরকম ভাবে আরো একটা রয়েছে তোমার, সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। নাম তোমরা আশা করি সকলেই শুনেছো। চিরস্থায়ী বন্দোবস্ত, পরীক্ষায় তো চিরস্থায়ী বন্দোবস্ত খুব আসে। আচ্ছা, চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছিল? তার নাম হচ্ছে লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, প্রথমত কবে চালু হয়? 1793 সালে। কে চালু করেছিল? কর্নওয়ালিস। এটা কোথায় চালু হয়েছিল? আমাদের বেঙ্গল, বিহার, উড়িষ্যা, এই এরিয়াতে চিরস্থায়ী বন্দোবস্তটা চালু হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, চিরস্থায়ী বন্দোবস্তের যে প্ল্যান, সেই প্ল্যানটা কে বানিয়েছিল? প্ল্যানটা বানিয়েছিল তোমার জন সোর। জন সোর প্ল্যানটা বানিয়েছিল। ঠিক আছে, এখানে কি করা হয়েছিল জানো? এখানে যে জমিদার রয়েছে, জমিদারদের জমির মালিকানা দেওয়া হয়েছিল। মালিকানা দেওয়া হয়েছিল। আর ট্যাক্স কালেকশনটা কিরকম ভাবে করতো এখানে? দেখো, ট্যাক্স কালেকশনটা হচ্ছে টোটাল ট্যাক্সের 11টা ভাগ করা হতো। ঠিক আছে, সেই 11টা ভাগের মধ্যে এক ভাগ পেত কারা? জমিদার। এক ভাগ পেত জমিদার, এটা হচ্ছে জমিদারদের। আর বাকি 10 ভাগ কারা নিত? ব্রিটিশ সরকার। এটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার মহলওয়াড়ি বন্দোবস্ত। এই এতক্ষণ তো আমরা চাষাবাদের জন্য ট্যাক্স দিচ্ছিলাম, এরপর হচ্ছে মহল, একটা বসতি, ঠিক আছে, তাদের জন্য একটা ট্যাক্স ছিল, মহলওয়াড়ি বন্দোবস্ত। মহলওয়াড়ি, মহলওয়াড়ি ব্যবস্থা। ঠিক আছে, এটা আমাদের যে সেন্ট্রাল ইন্ডিয়া রয়েছে না, সেন্ট্রাল ইন্ডিয়া, মধ্যপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, তারপরে দিকে মহারাষ্ট্র, উপর দিকে তোমরা চলে যেতে পারো দিল্লি পর্যন্ত। ঠিক আছে, তো এই মহলওয়াড়ি ব্যবস্থাটা ছিল। মহলওয়াড়ি ব্যবস্থা চালু করেছিল হল্ট ম্যাকেনজি। কি নাম? হল্ট ম্যাকেনজি। কে চালু করেছিল? হল্ট ম্যাকেনজি। ঠিক আছে, তো এটা হচ্ছে এই তিনটা ব্যবস্থা আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে রায়তওয়াড়ি, একটা হচ্ছে মহলওয়াড়ি, আর একটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। এরপর হচ্ছে জাতিসংঘ কোন দশককে আন্তর্জাতিক পানীয় জল এবং স্যানিটেশন দশক হিসাবে মনোনীত করেছিল? সরি, কোন দশককে কি বলছে? আন্তর্জাতিক পানীয় জল এবং স্যানিটেশন দশক হিসাবে ঘোষণা করেছে। 2000 থেকে 2010, 1981 থেকে 1990, 1990 থেকে 2000, নাকি 1970 থেকে 1980? কোন শতককে করেছে বলো তোমরা? শতক বলতে, এই দশক বলতে কি বোঝায়? 10 বছর। ঠিক আছে, কোন দশককে বলেছে? তো এটা হচ্ছে 1981 থেকে 90। এই যে দশকটা রয়েছে, এই দশকটাকে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন কি করেছে? যে আন্তর্জাতিক পানীয় জল এবং স্যানিটেশন দশক বলে ঘোষণা করেছে। এটার আরো একটা নাম রাখা হয়েছিল, সেটা হচ্ছে ফার্স্ট ওয়াটার ডিকেড। ফার্স্ট ওয়াটার ডিকেড, 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 দশক, প্রথম জল দশক। ঠিক আছে, এই নামটাও রাখা হয়েছিল। এরপর দেখো, এই জল নিয়ে পরবর্তী ক্ষেত্রে আরো একটা 10 বছরের টার্গেট নেওয়া হয়েছিল, সেটা হচ্ছে ওয়াটার ফর লাইফ। ওয়াটার ফর লাইফ,
ঠিক আছে। এইটার আরো একটা নাম ছিল, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডিকেড ফর অ্যাকশন। ইন্টারন্যাশনাল ডিকেড ফর অ্যাকশন, এটা কোন সালটা? এটা হচ্ছে 2005 থেকে 15, 2005 থেকে 15। আর আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডিকেড ফর অ্যাকশন অন ওয়াটার ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আরেকটা এটা নোট করে রাখবে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ডিকেড ফর অ্যাকশন অন ওয়াটার ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এইটা হচ্ছে তোমার 2018 থেকে 2028। দেখো এই যে প্রজেক্টগুলো চালু করেছে ইন্টারন্যাশনাল জাতিসংঘ, আমাদের ইউনাইটেড নেশন, এগুলোর মূল উদ্দেশ্য কি? মানুষজনকে ভালো পানীয় জল দেওয়া, ঠিক আছে। শুদ্ধ পানীয় জল, মানে বিশুদ্ধ পানীয় জল যাতে মানুষ পায়, সেই জন্যই এই প্রজেক্টগুলো চালু করেছে প্রত্যেক 10 বছরের জন্য কে? ইউনাইটেড নেশন। আচ্ছা বলো তো, ওয়ার্ল্ড ওয়াটার ডে কবে পালন করা হয়? ওয়ার্ল্ড ওয়াটার ডে, বিশ্ব জল দিবস কবে করা হয়? 28 মার্চ, সরি 22 মার্চ, ঠিক আছে। নেক্সট, ব্রিটিশ সাম্রাজ্যের স্বাধীনতার পর ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দেশের নেতৃত্বে একটি পারমাণবিক কর্মসূচির উন্নয়নের অনুমোদন দেন। এস চন্দ্রশেখর, বিক্রম সারাভাই, এস এন বোস নাকি হোমি জাহাঙ্গীর ভাবা? বলছে ব্রিটিশদের হাত থেকে যখন আমরা স্বাধীনতা পেলাম, তারপর ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু কার নেতৃত্বে একটা পারমাণবিক কর্মসূচি, নিউক্লিয়ার প্রোগ্রাম চালু করেছিল? এস চন্দ্রশেখর, বিক্রম সারাভাই, এস এন বোস নাকি হোমি জাহাঙ্গীর ভাবা? কার নেতৃত্বে? স্বাভাবিকভাবেই হোমি জাহাঙ্গীর ভাবা, কারণ হোমি জাহাঙ্গীর বাবাকে কি বলা হচ্ছে? ফাদার অফ অ্যাটমিক রিসার্চ। ফাদার অফ, স্পেলিং মিস্টেক বারবার, অ্যাটমিক রিসার্চ ইন ইন্ডিয়া। ভারতের তোমার অ্যাটমিক রিসার্চের জনক কাকে বলা হচ্ছে? সেটা হচ্ছে তোমার হোমি জাহাঙ্গীর ভাবাকে, ঠিক আছে। এই হোমি জাহাঙ্গীর ভাবা অ্যাটমিক রিসার্চের জন্য একটা সংস্থা তৈরি করেছিল, যেটার নাম হচ্ছে বার্ক। এই সংস্থাটা তিনি তৈরি করেছিলেন, ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, ঠিক আছে। করেছিলেন, তোমরা জানো। কবে করেছিল এটা স্থাপনা? 1954 সালে, ঠিক আছে। এটার হেডকোয়ার্টারটা অনেক সময় আসে, সেটা হচ্ছে ট্রম্বি। এই ট্রম্বিটা কোথায় অবস্থিত? মুম্বাইতে অবস্থিত। আর মুম্বাইটা কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে, এটা তো তোমরা জানো। তো এটা হচ্ছে তোমার অ্যান্সার। এরপর বাকি পয়েন্টগুলো আমরা একটু আলোচনা করি। এস চন্দ্রশেখর, সুব্রমণ্যম চন্দ্রশেখর, যিনি কিসের জন্য বিখ্যাত? চন্দ্রশেখর লিমিট, চন্দ্রশেখর লিমিট। এবং এই চন্দ্রশেখর লিমিটের জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছেন ফিজিক্সে, ঠিক আছে। ফিজিক্সে নোবেল পেয়েছেন, এবং দ্বিতীয় ভারতীয় হিসাবে ফিজিক্সে নোবেল প্রাপক হচ্ছে এস চন্দ্রশেখর। প্রথম হয়েছিল কে? সেটা তোমরা বলো, প্রথম কে হয়েছিল? প্রথম ফিজিক্সে নোবেল কে পেয়েছিল? প্রথম ফিজিক্সে নোবেল পেয়েছিল তোমার সিভি রমন। প্রথম পেয়েছিল সিভি রমন। কিসের জন্য? রমন এফেক্ট। আচ্ছা কত সালে পেয়েছিল বলতে পারবে? সালটা হচ্ছে তোমার 1930। আর চন্দ্রশেখর লিমিট মানে এস চন্দ্রশেখর কবে পেয়েছিল?
তিনি পেয়েছিলেন 1983 সালে, 1983-তে নোবেল পেয়েছিলেন। ঠিক আছে, এরপর চলে এসো বিক্রম সারাভাই। বিক্রম সারাভাইয়ের নাম তোমরা সকলেই জানো। ভারতের যে প্রথম স্পেস রিসার্চ সেন্টার, সেটা স্থাপনার প্রথম অধ্যক্ষ কে ছিল, সেটা হচ্ছে বিক্রম সারাভাই। দেখো 1962 সালে ভারত সরকার, ঠিক আছে, 1962-তে অন্তরিক্ষ বিজ্ঞানের জন্য ভারত সরকার একটা সংস্থা গঠন করে, যার নাম হচ্ছে ইনকোস্পার। কি নাম? ইনকোস্পার। সম্পূর্ণ নামটা কি? ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ। ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ। ঠিক আছে, ইনকোস্পার। এই যে ইনকোস্পারের প্রথম অধ্যক্ষ, ফার্স্ট হেড কে ছিল, সেটা হচ্ছে বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই, ঠিক আছে। এই সংস্থাটায় পরবর্তী ক্ষেত্রে নাম পরিবর্তন হয়। কত সালে নাম পরিবর্তন হয়েছিল? 15ই আগস্ট 1969, 15th আগস্ট 1969 নাম পরিবর্তন করে কি করা হয়? ইসরো করা হয়, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ঠিক আছে। এবং এটারও প্রথম অধ্যক্ষ, ফার্স্ট হেড কে ছিল? বিক্রম সারাভাই। এবং মনে রাখবে, এই বিক্রম সারাভাইকে বলা হয় ভারতীয় স্পেস সায়েন্সের জনক, ফাদার অফ ইন্ডিয়ান স্পেস সায়েন্স। ঠিক আছে, এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। এরপর চলে এসো এস এন বোস। এস এন বোস কি নাম? সত্যেন্দ্রনাথ বোস। তাকে কি বলা হয়? ফাদার অফ গড পার্টিকেল। এটা মনে রাখবে, ফাদার অফ গড পার্টিকেল। অনেকবার এসছে পরীক্ষায়। কি বলা হচ্ছে? ফাদার অফ গড পার্টিকেল, সত্যেন্দ্রনাথ বোসকে। এবং তিনি আরো একটা জিনিস আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে বোস আইনস্টাইন মডেল। বোস আইনস্টাইন মডেল, ঠিক আছে। নেক্সট, স্বাধীনতার পূর্ব ভারতে কোন আন্দোলন তুলা উৎপাদনকে উৎসাহিত করেছিল? বলছে স্বাধীনতার সময় যে সংগ্রামগুলো হয়েছিল বা যে আন্দোলনগুলো হয়েছিল, তার মধ্যে কোন আন্দোলনটা তুলা উৎপাদনকে উৎসাহিত করেছিল? খিলাফত আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, স্বদেশী আন্দোলন, নাকি তোমার অসহযোগ আন্দোলন? তুলা উৎপাদনকে, আমাদের যে সুতা বা তুলা, যেটার থেকে আমরা কাপড় তৈরি করি, সেই উৎপাদনকে উৎসাহিত করেছিল কোন আন্দোলনটা? খিলাফত আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, স্বদেশী আন্দোলন, নাকি অসহযোগ আন্দোলন? তো এটা তোমরা জানো, এই যে স্বদেশী আন্দোলন, স্বদেশী আন্দোলনটাই কি করেছিল? উৎসাহটা দিয়েছিল স্বদেশী আন্দোলন, ঠিক আছে। কারণ স্বদেশী আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? বিদেশি দ্রব্য বয়কট করে ভারতীয় দ্রব্য ব্যবহার করা, ঠিক আছে। বিদেশি দ্রব্য বয়কট করে ভারতীয় দ্রব্য ব্যবহার করা। স্বদেশী আন্দোলনটা কখন হয়েছিল? 1905 সালে। আচ্ছা, খেলাফত আন্দোলন এটা কখন হয়েছিল বলো? খিলাফত আন্দোলন হয়েছিল 1919 থেকে 22 পর্যন্ত। আচ্ছা, এটা লিডার দুটার নাম কি? একটার নাম হচ্ছে শৌকত আলী, আর একটার নাম হচ্ছে মোহাম্মদ আলী। ঠিক আছে। ভারত ছাড়ো আন্দোলন এটা হয়েছিল তোমার 8ই আগস্ট 1942। কে করেছিল? মহাত্মা গান্ধী। অসহযোগ আন্দোলন এটা হয়েছিল 1920-তে। ডেটগুলো একটু মনে রাখবে। নেক্সট, টুন্ড্রা উদ্ভিদ কোথায় পাওয়া যায়? পূর্বঘাট, হিমালয়ান অঞ্চল, মধ্য সমভূমি অঞ্চল, নাকি পশ্চিমঘাট অঞ্চল? টুন্ড্রা উদ্ভিদ এটা তোমরা জানো, এটা হিমালয়ান অঞ্চলে পাওয়া যায় টুন্ড্রা উদ্ভিদ। তার পরবর্তী প্রশ্ন, এনআরডিডব্লিউপি, এনআরডিডব্লিউপি এর পূর্ণরূপ কি?
ন্যাশনাল রুরাল ড্রিঙ্কিং ওয়াটার প্রোগ্রাম, ন্যাশনাল রেল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ন্যাশনাল রোড ডেভেলপমেন্ট ওয়ার্ক প্রোগ্রাম, নাকি ন্যাশনাল রিভার ডেভেলপমেন্ট ওয়ার্ক প্রোগ্রাম? কোনটা এনআরডিডব্লিউপি এর সম্পূর্ণ নাম? তোমরা এটার উত্তরটা করো। ততক্ষণ আমি একটু জল পান করে নিই। তো এটা হচ্ছে তোমার ন্যাশনাল রুরাল ড্রিঙ্কিং ওয়াটার যে প্রোগ্রাম, তার সম্পূর্ণ নাম এনআরডিডব্লিউপি এর সম্পূর্ণ নাম ন্যাশনাল রুরাল ড্রিঙ্কিং ওয়াটার প্রোগ্রাম। এটা লঞ্চ হয়েছিল 2009 সালে, 2009 সালে, ঠিক আছে। এবং 2024 সালে নরেন্দ্র মোদী আরো একটা নতুন স্কিম নিয়ে এসেছিল, যেটার নাম হচ্ছে জল জীবন মিশন। জল আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বস্তু। জল ছাড়া আমরা কিন্তু বেঁচে থাকতে পারবো না, যতই কোল্ড ড্রিঙ্কস খাই, যতই যাই করি, জল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বস্তু। জলেই আমাদের যে শরীরে জল না থাকলে ডিহাইড্রেশন হবে, তোমরা সকলেই জানো। কিন্তু পরিস্থিতি এমন দিকে যাচ্ছে যে আস্তে আস্তে এই যে জল, যেটা ন্যূনতম বস্তু প্রত্যেকটা মানুষের দরকার, সেটাকেও পয়সা দিয়ে কিনতে হচ্ছে। পরবর্তী প্রশ্ন, তাহাকিক মা লিল হিন্দ, ভালো করে পড়ো। তাহাকিক মা লিল হিন্দ গ্রন্থটি কে লিখেছেন? আল মাসুদি, মেগাস্থিনিস, আল বিরুনি, নাকি ইবন বতুতা? ঠিক আছে, তাহাকিক মা লিল হিন্দ, তো এটা লিখেছে আল বারুনি লিখেছে। কে লিখেছে? আল বারুনি। দেখো তোমরা এটা বলবে স্যার ওই বইটার নাম তো তাহাকিক এ হিন্দ, ঠিক আছে। আমরা এতদিন ধরে যেটা জেনে আসছি সেটা হচ্ছে তাহাকিক এ হিন্দ। তো মনে রাখবে এই যে তাহাকিক এ হিন্দ আমরা এতদিন জানছিলাম, সেটার হচ্ছে এই তাহাকিক মা লিল হিন্দের ছোট নাম, ঠিক আছে। আচ্ছা, মেগাস্থিনিসের লেখা বইটার নাম কি? ইন্ডিকা। আর ইবন বতুতার লেখা বইটার নাম কি? রহেলা। ঠিক আছে, নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে কে মানব উন্নয়ন সূচক তৈরি করেছেন? মানব উন্নয়ন সূচক বলতে হিউম্যান, এটা ইংরেজিটা তোমরা সকলেই জানো, আমি জানি, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলছে। এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা কে চালু, মানে কে তৈরি করেছে? এটা হচ্ছে একটা পরিসংখ্যান সরঞ্জাম যা দেশের সামগ্রিক অর্জন পরিমাপ করতে ব্যবহৃত হয়। কে এটাকে তৈরি করেছিল হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সকে? মাহবুব আল হক, গ্যারি বেকার, অমর্ত্য সেন, নাকি পল স্যামুয়েলসন? কে তৈরি করেছিল? দেখো, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা তৈরি করেছিল তোমার মাহবুব আল হক। কে করেছিল? মাহবুব আল হক, ঠিক আছে। দেখো এরপর এটাকে আমরা একটু ডিটেলসে আলোচনা করি, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো একটা সংস্থা রয়েছে, সেটার নাম হচ্ছে ইউএনডিপি। কি নাম সংস্থাটার? ইউএনডিপি, যেটার সম্পূর্ণ নাম হচ্ছে ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে। এই যে ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা স্থাপিত হয়েছিল কবে? এটা হয়েছিল 1965 সালে, 1965-এ। এবং এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সেটা হচ্ছে নিউ ইয়র্ক। দেখো এই যে সংস্থা রয়েছে, এই সংস্থা দুটা ইন্ডেক্স জারি করে। দুটা, কি যে হচ্ছে, এই সংস্থা কি করছে? দুটা ইন্ডেক্স জারি করে। একটার নাম হচ্ছে এইচডিআই, আর একটার নাম হচ্ছে এসডিজি। এটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, আর এটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, তোমরা তো জানো। দেখো
এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, মানব উন্নয়ন সূচক, তো এটাতে কি করা হয় যে কোনো একটা দেশের ঠিক কতটা উন্নতি হয়েছে, কতটা ডেভেলপমেন্ট হয়েছে সেটা চেক করে। তো সেটা চেক করার জন্য তিনটা শর্ত রয়েছে, মানে তিনটা ক্রাইটেরিয়া রয়েছে। একটা হচ্ছে সাক্ষরতা বা শিক্ষার হার, একটা হচ্ছে সাক্ষরতা, একটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম বা প্রতি ব্যক্তি আয়, আর একটা হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি। ঠিক আছে, তিনটা জিনিস কি কি, সাক্ষরতা, পার ক্যাপিটা ইনকাম, লাইফ এক্সপেক্টেন্সি, এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে একটা কি করা হয়, একটা ইন্ডেক্স জারি করা হয়। সাক্ষরতা বলতে আমাদের দেশের যে জনসংখ্যা রয়েছে তার মধ্যে শিক্ষিতর সংখ্যা কত, আমাদের দেশের প্রত্যেকটা মানুষের পার ক্যাপিটা ইনকাম বলতে কি, প্রতি ব্যক্তি আয়, প্রত্যেকটা মানুষের ইনকাম কত, এবং আমাদের দেশের যে গড় আয়ু, মানে মানুষের যারা যারা বাঁচছে কতদিন বাঁচছে, 70 বছর, 60 বছর, 65 বছর, যে গড় আয়ু কতদিন, এই তিনটার উপর ভিত্তি করে একটা রিপোর্ট জারি করা হয়, যেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তো এই যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স রয়েছে, এখানে টোটাল 193টা দেশের রিপোর্ট জারি করা হয়। তার মধ্যে ভারতের র্যাঙ্কিং হচ্ছে 134, মানে আমরা কতটা পিছিয়ে আছি তোমরা বুঝে নাও। এটা হচ্ছে 2023-24-এর রিপোর্ট, 24-25-এরটা এখনো বার হয়নি। 2023-24-এর হচ্ছে 134 নাম্বার র্যাঙ্কিং এ আমরা আছি, ভারত 193টা দেশের মধ্যে। আর এসডিজি মানে হচ্ছে কি, প্রথমত এই তিনটা রিপোর্ট তো দেখছে, তার সাথে পরিবেশকে কতটা রক্ষা করা হচ্ছে, এনভায়রনমেন্টকে কতটা রক্ষা করা হচ্ছে, তার উপর ভিত্তি করে সাস্টেনেবল গোল ডেভেলপমেন্ট গোল রিপোর্টটা বার করা হয়। তাহলে এই হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এরপর দেখো অমর্ত্য সেন, অমর্ত্য সেন হচ্ছে ফার্স্ট নোবেল প্রাপক, ভারতীয়। ফার্স্ট ভারতীয় নোবেল প্রাপককে অমর্ত্য সেন, 1998 সালে তিনি পেয়েছেন। কিসের জন্য, কারণ তিনি ওয়েলফেয়ার স্টেট এর পরিকল্পনা দিয়েছিলেন। ঠিক আছে, নেক্সট, বানভট্ট কোন রাজার সভাকবি, বানভট্ট কোন রাজার সভাকবি ছিলেন, হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত, অশোক, সমুদ্রগুপ্ত, নাকি হচ্ছে তোমার, সরি ওইটাই রয়েছে অপশন। তো বানভট্ট কার সভাকবি ছিলেন, হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত, অশোক, সমুদ্রগুপ্ত, এই উত্তরটা করো তোমরা। বানভট্ট ছিল তোমার হর্ষবর্ধনের সভাকবি, হর্ষবর্ধনের সভাকবি ছিল বানভট্ট। বানভট্টর কয়েকটা বই খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে, একটার নাম হচ্ছে কাদম্বরী, আর একটার নাম হচ্ছে হর্ষচরিত, হর্ষচরিত, ঠিক আছে। আর হর্ষবর্ধন নিজেও কয়েকটা বই লিখেছিলেন, যেমন একটা হচ্ছে নাগনন্দ, নাগনন্দ, প্রিয়দর্শিকা, আরেকটা হচ্ছে রত্নাবলী। আচ্ছা, চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, অশোক, সমুদ্রগুপ্তের যে সভাকবি ছিলেন তার নাম হচ্ছে হরিসেন, এটা মনে রাখো, ঠিক আছে। নেক্সট, গোল গুম্বাজ কোন রাজ্যে অবস্থিত, গোল গুম্বাজ, এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোল গুম্বাজ, কোন রাজ্যে অবস্থিত, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটক, কোন রাজ্যে অবস্থিত, কর্ণাটকে অবস্থিত। গোল গুম্বাজটা কি, গোল গুম্বাজ হচ্ছে আদিল শাহী রাজবংশের যে সপ্তম সুলতান রয়েছে, আদিল শাহী রাজবংশের 7 নাম্বার যে সুলতান, তার নাম হচ্ছে তোমার মোহাম্মদ আদিল শাহ, আদিল শাহ, তার কবর রয়েছে এখানে, ঠিক আছে। নেক্সট, খুব লড়ি মর্দানি বিখ্যাত কবিতাটি কে লিখেছেন, কবিতাটা সেই রানী ঝাঁসি,
ঝাঁসির রানীকে নিয়ে লেখা ছিল না, বুন্দেল हर बालों के मुंह हमने सुनी कहानी थी, খুব লড়ি মর্দানি वो तो ঝাঁসি বালি রানী থি। এই কবিতাটা কে লিখেছেন? সুভদ্রা কুমারী চৌহান, সরোজিনী নাইডু, মহাত্মা গান্ধী, শ্রী অরবিন্দ। কবিতাটি কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, ঝাঁসির রানীকে নিয়ে লেখা, বুন্দেল हर बालों के मुंह हमने सुनी कहानी थी, খুব লড়ি মর্দানি वो तो ঝাঁসি বালি রানী থি। ঠিক আছে, এটা লিখেছেন কে? এটা লিখেছেন হচ্ছে সুভদ্রা কুমারী চৌহান। সুভদ্রা কুমারী চৌহান লিখেছেন। সরোজিনী নাইডুর লেখা বইয়ের নাম কি? দ্য গোল্ডেন থ্রিশোল্ড। দ্য গোল্ডেন থ্রিশোল্ড। আর মহাত্মা গান্ধীর লেখা একটা বইয়ের নাম হচ্ছে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। আর একটা হচ্ছে সং ফ্রম প্রিজন। बुंदेल हर बालों के मुंह हमने सुनी कहानी थी, खूब लड़ी मर्दानी वो तो ঝাঁসি वाली রানী थी। তো প্রথমে তোমাদেরকে একবার বলেছিলাম একটা ব্যাচের সম্বন্ধে, যারা প্রথমে দেখোনি তাদের আরেকবার বলে দিই যে আমাদের স্পেশাল ব্যাচ লঞ্চ হয়ে গেছে, অলরেডি লঞ্চ হয়ে গেছে। অনেক স্টুডেন্ট অ্যাডমিশন নিয়ে নিয়েছে, খুব কম সিট আর রয়েছে। ঠিক আছে, তো যারা নিতে চাইবে তারা অবশ্যই তাড়াতাড়ি করবে, শীঘ্রের মধ্যে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবে। রেল পরীক্ষাকে টার্গেট করে এই ব্যাচটা লঞ্চ করা হয়েছে, অন্য কোনো পরীক্ষার জন্য কিন্তু নয়। যারা রেল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ স্পেশালি তাদের জন্য বলছি, এই ব্যাচটা মেনলি রেল পরীক্ষার জন্য। ঠিক আছে, রেল পরীক্ষা। আরেকটা হচ্ছে এখানে কোনো একজন পার্টিকুলার টিচার তোমাদেরকে পড়াবে না, প্রত্যেকটা সাবজেক্টের জন্য, জিকের, জিএস, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার ম্যাথের জন্য তো রয়েছেই, তাপস স্যার, শুভ্র স্যার ম্যাথের জন্য রয়েছে, আরও অন্যান্য সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা করে টিচার তোমাদের জন্য রয়েছে। তাছাড়া এই ব্যাচটার মধ্যে তোমরা এনটিপিসি এবং গ্রুপ ডি দুটো পরীক্ষার প্রস্তুতি একসাথে নিতে পারবে। ঠিক আছে, এমনটা নয় যে তোমাদেরকে এনটিপিসির জন্য আলাদা নিতে হচ্ছে বা গ্রুপ ডির জন্য আলাদা, না, দুটো একসাথে তোমরা করতে পারবে। ব্যাচ ফিজ লিমিটেড, একদম 1500 টাকা, ওয়ান টাইম পেমেন্ট। ওয়ান টাইম পেমেন্ট, ঠিক আছে, একবার পেমেন্ট করবে আর ভাবতে হবে না। 6 মাসের কোর্স, তোমাদের কমপ্লিট সিলেবাস 6 মাসের মধ্যে শেষ করে দেওয়া হবে। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস তোমাদের লাইভ ফরম্যাটে হবে, জুম অ্যাপের মাধ্যমে বা গুগল মিট লাইভ হবে, এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড ফর্মেও তোমরা পেয়ে যাবে পরবর্তী সময় দেখার জন্য, যাতে তোমরা যদি লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে নাও পারো তাও তোমরা করতে পারো। প্রতি সপ্তাহে তোমাদেরকে টোটাল 18টা ক্লাস, মানে প্রত্যেক সপ্তাহে 6 দিন ক্লাস হবে, প্রত্যেক দিন 3টা করে তোমাদের ক্লাস থাকবে, এবং প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, ইবুক এবং স্টাডি মেটেরিয়াল, সে তোমাদের মক টেস্টের জন্য হতে পারে, সব কিছু পাবে। তার সাথে যেটা পাচ্ছ তোমরা 15টা ফুল মক টেস্ট, একদম পরীক্ষার মতন করে তোমরা দিতে পারবে। ডাউট ক্লিয়ারিং এর জন্য আলাদা ক্লাস থাকবে, ডাউট ক্লিয়ারিং এর জন্য আলাদা করে ক্লাস থাকছে, ডাউট ক্লিয়ারিং। ঠিক আছে, তো যারা অ্যাডমিশন নিতে চাও, আমি বলবো যারা নতুন, যারা এবছর প্রথম প্রস্তুতি নেওয়া শুরু করেছো তারা তো নেবেই, এবং অনেকে আছে যারা হয়তো আগেও অনেক জায়গায় প্রস্তুতি নিয়েছে কিন্তু তারা সফল হতে পারেনি। আমি তাদেরকে বলবো তোমরা একবার এখান থেকে পড়ে দেখো, কারণ এখান থেকে অলরেডি যতগুলো পরীক্ষা হয়েছে সেখানে 80% কমন এই কোচিং সেন্টার থেকে প্রত্যেকবার দেওয়া হয়েছে। ঠিক আছে, যে কোনো পরীক্ষা উঠিয়ে তোমরা দেখে নিতে পারো। তো যারা জয়েন হতে চাও তারা এই নাম্বারটায় যোগাযোগ করো। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সেও নাম্বারটা দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও যোগাযোগ করতে পারো। আজকের ক্লাস এই পর্যন্ত। পরদিন আরও একটা এনটিপিসি সিবিটি 2 এরই ক্লাস তোমাদেরকে করাবো, আর 5টা ক্লাস করাবো, তারপর সিবিটি 2ও বন্ধ, মানে তারপর এনটিপিসি বন্ধ। গ্রুপ ডি এর পিওয়াইকিউ করাবো তোমাদেরকে, এনটিপিসি এর প্রচুর পিওয়াইকিউ করানো হয়েছে কিন্তু। ঠিক আছে, চলো টাটা।